আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মবের রাজ্যে তিনি কি করছেন, জনগণকে রূপকথার গল্প শোনাচ্ছেন। আমরা জানি যে ছোট ছোট বাচ্চাদেরকে কি করা হয়, রূপকথার গল্প শোনানো হয়, ছিছিনপুর, অচিনপুর, এরকম নানা গল্প শোনানো হয়। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশকে যুদ্ধের ভিতরে আছে বলছেন, আবার উন্নয়নের গল্প শোনাচ্ছেন, আবার মবের রাজ্য দেখাচ্ছেন, আবার বন্দর তন্দর সব বাইরে শক্তির হাতে দিয়ে দিচ্ছেন। বাংলাদেশের সীমান্ত আবার কি করছেন, করিডোর আকারে নানা রকমের সাংঘর্ষিক যে সমস্ত সামরিক শক্তি আছে, আরাকান আর্মি অথবা সামরিক জান্তা সরকার, তাদের সংঘর্ষের মধ্যে বাংলাদেশকে জড়িয়ে ফেলছেন। আমরা দেখেছিলাম মগজগের কাহিনী, দেখেছিলাম চিটাগাং বন্দর, আমরা বলেছিলাম যে সমুদ্রের অভিভাবক আমরা, অথচ আমরা সেন্ট মার্টিনে যেতে পারি না, এমন একটা ব্যাপার স্যাপার। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে মবের রাজ্যে আনছেন। মবের রাজ্য মানে কি, যেখানে আইন আদালত বলে কিছু নয়, 5-6 জন লোক মিলে কি করে ফেলতে পারে, যে কোনো রকমের ন্যায়কে অন্যায় করে ফেলতে পারে, অন্যায়কে ন্যায় করে ফেলতে পারে, মানে রাম রাজত্ব অথবা যেটাকে বলা যায় মগের রাজত্ব হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছেন। যেখানে বিনিয়োগ দিন দিন কমে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নাই, জিডিপি দিন দিন কমে যাচ্ছে, বাংলাদেশের পোশাক শিল্পে এখন আগের মতো আর কর্মসংস্থান ব্যবস্থা নাই, এফিসিয়েন্সি বাড়ানোর নানা রকম চেষ্টা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে নতুন করে শুল্ক আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। সুতরাং বাংলাদেশের একমাত্র যে শিল্প যেটা বাংলাদেশ বিদেশে রপ্তানি করে সেটা হচ্ছে পোশাক শিল্প, সেটা প্রচণ্ড রকমের বাধার সম্মুখীন। সুতরাং দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে কি করছেন, সরকারে আসার পর নানা রকমের গল্প শোনাচ্ছেন। সেই গল্পগুলো হচ্ছে অচিনপুরের গল্প, যেই দেশটাকে আমরা কেউ চিনি না, তার মানে রূপকথার গল্প। তিনি আমাদেরকে সেই রাক্ষস খোক্ষসের গল্প শোনাচ্ছেন, যেই গল্পে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্ব লেভেলের খেলোয়াড়, এই লোকটাকে কেউ থামান, সবজির দাম কিন্তু কম, এরকম নানা কিছু গল্প দিয়ে বাংলাদেশের লোকজনকে তিনি মাতিয়ে রাখছেন। কিন্তু নিজের জন্য কিন্তু তিনি আবার ঠিক কী করছেন, তার অর্গানাইজেশনগুলো তিনি দিন দিন বাড়াচ্ছেন। গ্রামীণে সরকারের শেয়ার কমিয়েছেন, তিনি গ্রামীণের জন্য স্টারলিংকের ব্যবসার লাইসেন্স নিয়েছেন, তিনি আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, তিনি নতুন করে ইউনিভার্সিটি ব্যবসার লাইসেন্স নিয়েছেন, তিনি নতুন করে আমাদের যে বিকাশ আছে, বিকাশের মতো যে ব্যবসাটা আছে টাকা পয়সা ডিজিটাল ওয়ালেটের, সেই ব্যবসার লাইসেন্স নিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে পুরো বাংলাদেশটা মোটামুটি বাংলাদেশের 20 কোটি মানুষকে যত রকমভাবে শোষণ করা যায়, সব শোষণের ব্যবসাটা এখন কার কাছে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের কাছে, গ্রামীণের কাছে আছে। সুতরাং দেখা যাচ্ছে যে বাংলাদেশ যাই কিছু হোক, বাংলাদেশ গর্তে যাক, বাংলাদেশ জাহান্নামে যাক, বাংলাদেশ আয়ামে জাহিলিয়াতে যাক, যেখানেই যাক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যবসা কিন্তু একদম রমরমা অবস্থা। কেননা যদি গরিব হয়ে যায় বাংলাদেশের 20 কোটি মানুষ, তাও তো কিছুদিন একটু সুখী শান্তিতে ছিল, স্থিতিশীলতার মধ্য দিয়েছিল। এখন গরিব হয়ে গেলে কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস চড়া সুদে বাংলাদেশের 20 কোটি মানুষকে ঋণ দিবে এবং তার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। বাংলাদেশের টেলিফোনের, গ্রামীণ ফোন বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠীকে তারা শোষণ করে। সুতরাং সেখান থেকে টেলিফোন দিয়ে কি করবে তারা? বাংলাদেশের টাকা পয়সাগুলো নিজেদের আয়ত্তে নিয়ে নেবে। বাংলাদেশের লোকজন দেশের বাইরে যাবে, গ্রামীণের আদম ব্যাপারের লাইসেন্স ইউজ করে গ্রামীণ ওখানে একটা ব্যবসা করবে, টাকা পয়সা একজন থেকে অন্যজনের কাছে পাঠাবে। সেখানে তারা কি করবে? এই যে আমাদের বিকাশের মতো করে গ্রামীণ এখন যেটা নিয়েছে সেটা নিয়ে আবার সে ব্যবসা করবে। নার্সিং, ডাক্তার লাগবে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তাররা আসবে, আপনাকে চিকিৎসা দেবে, ব্যবসা। তাহলে দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ছোট একটা জনগোষ্ঠীর মধ্যে সার্ভিস দিচ্ছে। সেটা বলা যাবে কি, সার্ভিস দিতে হলে কি লাগবে? প্রফিটটা কম করতে হবে। এটাই হচ্ছে তার ট্যাক্স মেরে দেওয়ার, বাংলাদেশকে শোষণ করা আরেকটা হাতিয়ার। তিনি সার্ভিস বেসড ইন্ডাস্ট্রি বলেন, কিন্তু লুটে পুটে আবার সবাইকে খেয়ে দেন। যেমন গ্রামীণ যদি সার্ভিস বেসড ইন্ডাস্ট্রি হতো, সেখানে সুদের হারটা কম দেওয়ার কথা ছিল, কারো কোনো লাভ হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা দেখি কনভেনশনাল ব্যাংক থেকে কয়েক গুণ বেশি সুদে তিনি গ্রামীণের লোকজনকে টাকা পয়সা দেন, যার ফলে যেটা হয় লোকজন সর্বশান্ত হয়ে যায়, লোকজন শোষিত হয়, এবং যেটা হয় লোকজনের হালের বলদ, ঘরের টিন, গোয়ালের গরু, এগুলো সব হারিয়ে তারা নিঃস্ব হয়ে যায়। এরকম গল্পগুলো আমরা জানি। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে অচিনপুরের গল্প, রূপকথার গল্প, আপনারা কারা কারা বিশ্বাস করেন, কেন বিশ্বাস করেন, আমাদেরকে একটু মন্তব্যতে জানাবেন। আমরা আপনাদের কথা বলে, আমার কথা বলে, আমাদের কথা বলে সাথে থাকবেন।